বিজেপি নেতা দিলীপ ঘোষ সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার তার যে সন্তান অর্থাৎ প্রতিপক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত আজ সকালবেলা নিউ টাউনে তার রহস্য মৃত্যু ঘটেছে, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে আজকেই পরিবারের সঙ্গে কিন্তু তার দুর্গাপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতের বেলা সে তার নিউ টাউনের ফ্ল্যাটে তার অফিস কলিগ, তার বান্ধবী, তাদের সঙ্গে কিন্তু পার্টি করছিল। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তার পরিবার এসছে, এই মুহূর্তে সেই ছবি দেখানো হচ্ছে। অপরদিকে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে মর্গ রয়েছে সেই মর্গে সৃঞ্জয় দাশগুপ্তর কিন্তু ময়না তদন্ত চলছে। মৃতদেহ ময়না তদন্তের পরই কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখনো অব্দি যেটা ডাক্তারদের থেকে চিকিৎসকদের সূত্রে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, দেখে কিন্তু সেইভাবে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে পরিবার সূত্রে আরো জানা যাচ্ছে এই সৃঞ্জয় দাশগুপ্ত সে কিন্তু বছর দেড় থেকে দুয়েক আগে থেকে কিন্তু একটি তিনি কিন্তু নার্ভের রোগে অসুস্থ ছিলেন। একটি নিয়মিত ওষুধ চলতো তার এই রোগের জন্য, নার্ভের রোগের জন্য। এবং গতকাল রাতের বেলা সে তার দুই অফিস কলিগ এবং তার যে বান্ধবী তাদেরকে নিয়ে রাতের বেলা বাড়িতে পার্টি করছিলেন, এবং আজকে সকালবেলা সেই বান্ধবীর থেকেই কিন্তু রিঙ্কু মজুমদার অর্থাৎ সৃঞ্জয়ের পরিবারের কাছে ফোন যায় যে সৃঞ্জয় অসুস্থ বোধ করছে, তার শারীরিক অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোক সে কিন্তু সেই সৃঞ্জয়ের ফ্ল্যাটে গিয়ে পৌঁছান। সেখান থেকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, এবং এর ইতিমধ্যেই থানায়ও বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। এরপরই বিধাননগর উত্তর থানার পেয়েছেন, তারপর আপনি ছুটেছেন। ও তো আপনি কি দেখেছেন? আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, কে কে ছিল ওই সময়? কে কে ছিল দিদি? ওর অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসেছিল, একজন রাতে 3টায় এসেছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মা আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু পরিতোষ আমাকে একটু বলে দাও। তুই বললেই তো হবে, তুই বল। তারপরে ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দের ছিল একসাথে থাকবো। আমিও 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না, আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে যেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিল, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে তো, ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওঠ না চঞ্চল, মাইন্ডটা ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডেতে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিস্কে ঢুকলাম, ও তানিস থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেল। আমি আবার কী বলে আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, তো রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা তুই, বলে কি না আমি পরে আসবো, চলে গেল। বাড়িতে গেলেন সাপুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি
ভাবলাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই। ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা, সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল। একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলি। বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে? হ্যাঁ। সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড়? ও মানে পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে ওকে তেল মাসাজ টাসাজ করছিল যাতে ওর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো। আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানো করি, আমি গাড়ি চালিয়ে যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি বলছি কী হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলায় ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট। ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওইওতে গেলাম। ওইওতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি আরে ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে। তারপর ডাক্তার ঢোকালো। বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না, আমরা কল্পনাও করতে পারছি না। আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায়। আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা, তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে। পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে, এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। আর এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনো। বুঝে শুনে বলো। দাদা একটু মোবাইলটা চল। সব থেকে পুলিশের সহযোগিতায় তার মৃতদেহ কিন্তু আর্চিকরে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে সৃঞ্জয়ের মৃতদেহ। জজবাত 24 বাংলার জন্য বিক্রান্ত রায়ের রিপোর্ট, আরজিকর।